তাহলে তাহলে আপনি আমাকে কি করেছেন আমি আপনাকে বলি। প্রথমে আপনি যেটা করেছেন, আপনি আমাকে ফুল টাইম ইন্টারাপ্ট করেছেন। আমার কথা আপনার পুরোটা শুনে তারপরে কথা বলেছেন, আর এখন আপনি আমাকে খোঁচাচ্ছেন। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি যদি আপনাকে খোঁচাতে শুরু করি, বুঝছেন, আপনি আমার সাথে পারবেন না। না, কিন্তু এই টপিকটাতে আপনি কথা বলার ব্যাপারে আপনি বলছেন যে টক শোতে আমার ইচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, আপনি শুনবেন। আমার উত্তর আপনার পছন্দ না হলে আপনি আমার সাথে তর্ক করবেন। আচ্ছা, আমি আপনাকে খোঁচাচ্ছি না, এভাবে নিয়েন না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি বলেছেন টক শোতে এই আলাপটা করতে চাইছেন না। আমি বলেছি এখানে এটা মীমাংসা করা যাবে না। তো এটা মীমাংসা করা, আমি আলাপটা করতে যখন গিয়েছি, আমি যা বলতে চেয়েছি আপনি শুনুন। তার মানে কি ইতিহাসের কোনো কোটেশন, কোনো অংশ নিয়ে কখনো কোনো টক শোতে আপনি কথা বলেননি? আমি আমার মতামত দিয়েছি, আমি তো আপনার সাথে তর্ক করার জন্য মতামত দেই নাই। আমি আমার মতামত দিয়েছি, মানুষ এটা শুনবে। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, আপনি সেই উত্তর যদি না নিতে পারেন, আমি আপনার কাছে জবাব দিচ্ছি না, কিন্তু দর্শক শুনছে আমার কথা। আমি জিজ্ঞেস করছি আপনাকে, আমার কথা এখানে শেষ হয়েছে। আমি একটু বলি, আমার কথা এখানে শেষ হয়েছে। ওকে, আমি বলি তাহলে। সেটা হচ্ছে যে এমন তো না যে ইতিহাসের কোনো অংশ নিয়ে কখনো কোনো টক শোতে আলোচনা হয়নি, এবং সেই টক শোতে আপনি জয়েন করেননি, এবং আপনি কখনো ইতিহাসের কোনো কোট পড়েননি। টক শোতে যাই নাই কখনো। আমি নিজে যদি কিছু বলতে চেয়েছি বলেছি, কিন্তু আমি ইতিহাস নিয়ে প্রশ্ন উত্তর না, এটা ঠিক। ইতিহাসের যে অংশ নিয়ে আলাপ হচ্ছে, ইতিহাসের কোনো অংশ নিয়ে কোনো টক শোতে যে আলাপ হয় নাই এবং সেখানে আপনি কথা বলেননি, তা তো না। আপনাকে জবাব দিয়ে জেরা করবেন আপনি আমাকে? না, আমি যে কারণে জানতে চাইছি যে ঠিক কেন আপনি এটা অ্যাভয়েড করতে চাইছেন এই আলাপটা। ওকে, ঠিক আছে। যখন একজন গেস্ট এখানে আসে, সে তার উত্তর দিবে। আপনার ভালো লাগলে লাগতে পারে, না লাগলে না লাগতে। ঠিক আছে, আপনি আলাপ শুনেন তাহলে। যেখানে আপনি যদি কিছু এখানে বলতে চান, নিশ্চয়ই ফ্রি টু সে। স্বাধীনতার ঘোষণা প্রথম কে দিয়েছে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আপনি জানেন যে এটা বিগত আওয়ামী লীগ শাসন আমলে, পতিত আওয়ামী লীগ শাসন আমলে একাধারে বাজানো হয়েছে এই বিষয়ে বক্তব্য যে শেখ মুজিবুর রহমানই প্রথম ঘোষক। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কুমার খান। না, এগুলো তো ওই যে তুষার সাহেব যেটা বললেন, এটা কতগুলো আছে মীমাংসিত সত্য। ইতিহাস তো আবার ওই বই পড়ে জানার দরকার নাই। মুক্তিযুদ্ধ তো আমাদের চোখের সামনে, আমরা অংশগ্রহণ করেছি, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধের আমরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতায় আমরা ঋদ্ধ। তো সুতরাং এগুলো তো আমরা জানি, আমাদের চোখের সামনে যেগুলো ঘটেছে। স্বাধীনতার ঘোষণা, ব্যাপারটা হচ্ছে কি, যার যা প্রাপ্য, যেটা তুষার সাহেব বললেন, সেটা তাকে কিন্তু দিতে হবে। ইতিহাস কিন্তু ফরমাইশি না, ইতিহাস কোনো ফরমানে চলে না, ইতিহাস কোনো রায়ে চলে না, আদালতের রায়ে চলে না, কিংবা রাষ্ট্রীয় কোনো বিধিবিধান দিয়ে ইতিহাস নির্ণয় করা যায় না। ইতিহাস স্বাভাবিকভাবে তাকে চলতে দিতে হবে, এবং যা ঘটেছে সেটাই কিন্তু ইতিহাস। যা রচিত হয় তাহা ইতিহাস নহে, যা ঘটে সেটাই ইতিহাস। ইতিহাসকে এখানে রচনা করবার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে। রাজনৈতিক কি বলে ওটা, এক ধরনের পৃষ্ঠপোষকতায় বা রাজনৈতিক নির্দেশনায় আমাদের এখানে ইতিহাসকে বিকৃত করবার জন্য চেষ্টা করা হয়েছে। ধরেন আপনি যে একটা প্রশ্ন করলেন যে স্বাধীনতার ঘোষণা, আমি একটুখানি বলি, আমি একটুখানি ইতিহাস থেকে আসি। হ্যাঁ, এগুলো কতগুলো ফ্যাক্ট আছে। বিতর্কটা কে করেছে আপনি সেটাও বলেছেন, আওয়ামী লীগ বিতর্ক তৈরি করেছে, তাই না? আওয়ামী লীগ বিতর্ক তৈরি কেন করলো? তার বিতর্ক তৈরি করবার কি দরকার ছিল? আমি একটা ছোট্ট বিষয় এখানে দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরি। আওয়ামী লীগের ভার্সনটা কি সেটা আমি তুলে ধরব। আওয়ামী লীগ কি বলেছে, কখন কি বলেছে। আপনি দেখেন, 1971 সালে একটা স্বাধীন সরকার গঠিত হয়েছিল, স্বাধীন বাংলার সরকার, তাই না? সেই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। আপনি নাম উচ্চারণ করেছেন একটু আগে। অর্থাৎ তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে অথরিটি। তিনি তো অথরিটি তখন। তো তিনি তার একটা ভাষণ আছে, এটা আমরা সকলেই জানি। সেটা হচ্ছে তিনি জাতির উদ্দেশ্যে প্রথম যে বেতার ভাষণটা দিয়েছিলেন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ প্রবাসী সরকার বা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে 11 এপ্রিল 1971 তিনি একটা ভাষণ দিয়েছেন। আচ্ছা, সেখানে উনি কি বলছেন, সে ভাষণে উনি একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের উপর। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধের বুক গড়ে উঠেছে, এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলের ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্ট্যালিনগ্রাডের পাশে স্থান পাবে। এই সাহসিকতাপূর্ণ প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজও শত্রুর কবলমুক্ত রয়েছে। চট্টগ্রাম শহরের কিছু অংশ ছাড়া
চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালী জেলাকে মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে। এটা তার ভাষণের একটা অংশ। তারপরে উনি বলছেন, এই প্রাথমিক, একটু গুরুত্ব দিয়ে শুনবেন, এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তুলেছেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। অর্থাৎ তখন তো স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী বলছে স্বাধীনতার প্রথম কণ্ঠস্বর আপনারা এখান থেকে শুনেছেন, এবং কি সেখানে একটা পরিচালনা কেন্দ্র গঠন করা হয়েছে এবং সরকার গঠন করা হয়েছে। তো সরকার, কি সরকার গঠিত হয়েছিল আমাদেরকে তো একটা বিবেচনায় নিতে হবে। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেন, ওই যে যেটা আওয়ামী লীগ বলে পাঠক ছিলেন, আরে ভাই ইংরেজি শব্দ উনি পরিষ্কার বলছেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরে যুক্ত করেছিলেন জনপ্রতিনিধিদের অনুরোধে শেখ মুজিবুর রহমান সাহেবের নাম। এটাও ইতিহাসের অংশ। অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এটা তিনি পরবর্তীকালে কয়েকটা ঘোষণার পরে এটা যুক্ত করেছিলেন। তার কারণ তার তো কোনো ছিল না যে আমি কৃতিত্ব নেওয়ার ইচ্ছা ছিল না, এটা করলে সুবিধা হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা হিসাবে শেখ সাহেবের নাম উচ্চারণ করলে এটা জনপ্রতিনিধিত্বশীল হয়, এই জন্য তিনি নাম যুক্ত করেছেন। কিন্তু সেই ঘোষণাতে তিনি কি বলেছিলেন, নিজেকে অস্থায়ী সর্বাধিনায়ক, অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করে তিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেন করেছিলেন? পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা ছিল এখানে, এই পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমি যখন বিদ্রোহ করব, বিপ্লব শুরু করব, পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে চাইব, তখন কিন্তু বৈধ কর্তৃত্ব লাগবে। কাউন্টার বৈধ কর্তৃত্ব ছাড়া, সরকার ছাড়া কিন্তু আপনি স্বাধীনতা ঘোষণা করতে পারবেন না। কাউন্টার যে বৈধ কর্তৃত্ব, সেটা স্থাপন করবার জন্য জিয়াউর রহমানকে সেদিন বলতে হয়েছিল যে আমি অস্থায়ী সরকার প্রধান, আমি অস্থায়ী, অর্থাৎ তুমি ইয়াহিয়া খান যে পাকিস্তানের সামরিক বাহিনীর যে প্রধান বা সামরিক সরকারের যে প্রধান, তার কাউন্টার আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমার বৈধ কর্তৃত্ব নিয়ে আমি স্বাধীনতা ঘোষণা করছি। এটা হচ্ছে আমি এই দেশের এই নতুন যে রাষ্ট্রের কথা আমরা বলছি, এই রাষ্ট্রের আমি সর্বাধিনায়ক এবং রাষ্ট্রের আমি অস্থায়ী। এটা তো উনি তো ক্ষমতার লোভে না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রয়োজনে, এটাকে বৈধতা দেওয়ার জন্য। এটা হচ্ছে সেই ঘোষণা। এগুলো নিয়ে বিতর্ক করবার তো কিছু নাই। যদি কেউ বিতর্ক করে, এখন তো তাজউদ্দিন ভুল বলেছিলেন, তাজউদ্দিন জানতেন না, আর ওই যে কি বলে একটা মহল্লার আওয়ামী লীগের ক্যাডার, সে জানে ইতিহাস, তখন যার জন্ম হয় না, লিকুইড ফর্মে ছিল, সে জিয়াউর রহমানকে চ্যালেঞ্জ করছে। আরেকটা কথা বলি, শেখ সাহেবের আমলে উনি 72 সালে ফিরে আসলেন। 72 সালে ফিরে আসার পরে আওয়ামী লীগের প্রথম কাউন্সিল অধিবেশন হয়। সেই অধিবেশনে প্রিজাইড করেছিলেন কে জানেন? শেখ সাহেব নিজে। উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। তো সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ ওই যে কাউন্সিল অধিবেশন আওয়ামী লীগের 7 এবং 8 এপ্রিল 1972 সাল, শেখ সাহেবের সভাপতিত্ব হচ্ছিল, সেখানে তাজউদ্দিন আহমেদ যে সাধারণ সম্পাদকের যে রিপোর্ট সেটা পেশ করেছিলেন। আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট তিনি পেশ করেছিলেন। তো সেই রিপোর্টে তিনি কি বলছেন, সেই রিপোর্ট এটা তো ইতিহাসের অংশ, সেটা আছে। তিনি বলছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে, ওই রিপোর্টে উনি বলছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে চট্টগ্রামে সশস্ত্র সংগ্রামরত মেজর জিয়াউর রহমান বেতার মারফত বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন। এটা হচ্ছে 72 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার দলের কাউন্সিলে শেখ সাহেবের সভাপতিত্বে যে কাউন্সিল হচ্ছিল, সেখানে তিনি সাধারণ সম্পাদকের রিপোর্টে বলছেন, একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের পরামর্শক্রমে, আওয়ামী লীগের নেতাদের পরামর্শক্রমে তিনি পাঠ করেছে বলেন নাই, ঘোষণা করেছেন। খালি একটা শব্দ বলেছেন, বঙ্গবন্ধুর
পক্ষ থেকে, যদিও প্রথম ঘোষণা বঙ্গবন্ধুর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে ছিল না, তারপরে এটাও সত্য, আংশিক হলেও সত্য যে বঙ্গবন্ধুর পক্ষ এই কথাটা উনি জুড়ে দিয়েছিলেন পরবর্তীকালে, স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন। অর্থাৎ বঙ্গবন্ধুর পক্ষ থেকে তিনি দিচ্ছেন, কিন্তু সারা পৃথিবীর সাহায্য কামনা করছে কে? জিয়াউর রহমান। হোয়াট ইজ হিজ অথরিটি? অথরিটি হচ্ছে, তাহলে কি তিনি মানে এটি কি মীমাংসিত হয়ে যায় কেন যে তিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন? তিনি প্রথম অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিলেন, অস্থায়ী সর্বাধিনায়ক ছিলেন, এবং মুজিবনগর সরকার 10ই এপ্রিল গঠনের আগ পর্যন্ত এটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। এটা বৈধতা না দিলে মুক্তিযুদ্ধ বৈধ হবে না, কারণ মুক্তিযুদ্ধ একটা ধারাবাহিকতা থাকতে হবে। এই যে আপনার যে ইনস্ট্রুমেন্ট অফ দ্য ডিক্লারেশন অফ দ্য লিবারেশন ওয়ার, এটা তো আপনার সরকার গঠিত হয় না, এটা তো আর কোনো রেট্রোস্পেকটিভ ইফেক্ট দেওয়া হবে না, এটা ছিল। এবং আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আমরা ইতিহাস তো বিকৃত করতে অভ্যস্ত হয়ে গেছি। আপনার স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের আগে মুক্তি ফৌজ গঠিত হয়েছে। এই যে প্রতিরোধ যুদ্ধকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে উন্নীত করলেন। নানা জায়গায় প্রতিরোধ হয়েছে, পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করেছে, রাজারবাগে প্রতিরোধের চেষ্টা হয়েছে, বিডিআর প্রতিরোধের চেষ্টা হয়েছে, ওই যে ওইটাকে গাজীপুরে প্রতিরোধের চেষ্টা হয়েছে, এগুলো নানা জায়গায় হয়েছে। কিন্তু একটি প্রতিরোধ যুদ্ধ, এই বিদ্রোহকে বিপ্লবে রূপান্তরিত করা, উন্নীত করা, এই বিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধে উন্নীত করা, সেটা করেছেন জিয়াউর রহমান তার ঘোষণার মধ্যে। এটা হচ্ছে ইতিহাসের মানে মীমাংসিত সত্য, এটা কিন্তু আপনার অস্বীকার করবার কোনো নাই, কোনো সুযোগ নাই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তেলিয়াপাড়া চা বাগানে 1 এবং 2 প্রথম এবং 1 এবং 2 এপ্রিল প্রতিরোধ যুদ্ধের কমান্ডাররা ওসমানী সাহেবের নেতৃত্বে, সভাপতিত্বে সেখানে তারা বৈঠকে মিলিত হন এবং সেখানে তারা মুক্তি ফৌজ গঠন করেন, মুক্তি বাহিনী গঠন করেন, সর্বাধিনায়ক নির্বাচিত করেন এবং সেক্টর বিভাজন করেন। এগুলো তো ইতিহাসের অংশ। এবং সেখানে সেক্টর বিভাজন করেন, দায়িত্ব প্রদান করেন, অর্পণ করেন এবং একটা রেজুলেশন নেন। রেজুলেশনটা কি আছে? তো এগুলো ইতিহাসের অংশ। রেজুলেশনে বলা হয়েছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের খুঁজে বের করে তাদের মাধ্যমে একটি সরকার গঠন করার জন্য জিয়াউর ওসমানীকে দায়িত্ব অর্পণ করা, মুক্তিযোদ্ধারা দায়িত্ব দিচ্ছে। এবং তারপরে 10ই এপ্রিল সরকার গঠিত হয়েছে, 17ই এপ্রিল ওই যে আম্রকাননে এসে যেটা অভিষেক হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আব্দুল তুষার আপনার কাছে আসি, আপনার কাছে কি মনে হয় যে বিষয়টা আসলে সেটেল কিনা? ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং। সেটেলমেন্ট আসলে এইভাবে ইতিহাস সেটেলড হয় না। ইতিহাসে বহু জিনিস আছে 100 বছর 200 বছর পরে সেটেলড হয়, যে কারণে আমি বলেছি যে আপনি যে চেষ্টাটা এখানে করছেন এটা সেটেলমেন্টের অনুষ্ঠান না। এখানে যেটা হতে পারে, এটা যে যেটা জানে সে সেটা বলতে পারে। কি চেষ্টা করছি আমরা এখানে? আমি কোনো কিছু, আমি যেটা বলেছি আপনারা যে চেষ্টা করছেন, কি চেষ্টা করছেন? আপনি যেটা বলেছেন, আপনারা বলি নাই, আপনি ভালো করে শুনবেন তো। আপনি বারবারই চেষ্টা করছেন এটা এখানে সেটেল করতে, এটা এখানে সেটেল হবে না। এটা যদি সেটেল হইতো তাহলে 54 বছরে সেটেল হয়ে যেত। আমার এই বিষয়ে কোনো অপিনিয়ন নেই, থাকলেও এখন আমি দিব না তো, কারণ আপনি আপনার মনের কথা শুনতে চান। আমি আমার মনের কথা শুনতে চাই। পছন্দ না হলে আপনি মাঝখানে ইন্টারাপ্ট করেন না। আপনি যেখানে যান, সেখানে কি যারা মনের কথা শুনতে চায় সেটাই বলেন? নিশ্চয়ই না, আপনি নিশ্চয়ই আপনার বক্তব্য পেশ করেন, তাই না? আপনি বলেন, ইউ আর ফ্রি টু সে, একদম ইন্টারাপ্ট করুন না, বলেন। I'm not interested to talk about it. আমাকে তো একটু আগে মারুফ কামাল ভাই বললেন যে কিছু কিছু কথা যে আমি বলেছি তখনও ঠিকই বলেছি, উনি সেটা পুনরাবৃত্তি করে উনি বলেছেন ইতিহাস। তেলিয়াপাড়ার বিষয়টা সত্য, তাজউদ্দিনের ভাষণের বিষয়টা সত্য, তাজউদ্দিন যে আওয়ামী লীগের মানে কাউন্সিলের কথা বলেছিলেন সেটাও সত্য। তাজউদ্দিন হ্যাঁ সেটা তো সত্য, না রিপোর্ট তো তার বক্তব্য, তো সেই বক্তব্য যেটা বলেছেন সেটা ইট ওয়াজ এন্ডোর্সড বাই দ্য কাউন্সিল। অফ কোর্স, এটা তো সত্য। ফলে এরকম বহু কিছু রয়েছে যে বিষয়গুলি ইতিহাসবিদরা বসবেন এবং বসে এটাকে নৈর্ব্যক্তিকভাবে বিচার বিবেচনা করবেন, এবং সেই নৈর্ব্যক্তিক বিচার বিবেচনাটা কখনোই হয় নাই। এই বিষয়টাই হচ্ছে মূল বিষয়, যে কারণে আপনি এই প্রশ্নগুলি করতে পারছেন। যদি নৈর্ব্যক্তিকভাবে বিষয়গুলিকে বিচার বিবেচনা করা হতো তাহলে ইতিহাসে যার যা প্রাপ্য সে সেটা পেয়ে যেত, এবং পেয়ে গেলে আর এই সব বিষয় এইভাবে
এতদিন পর্যন্ত তর্কের বিষয়ে বসে থাকতো না। এই কথাটাই আমি তখন আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি সেটা শুনতে রাজি হন নাই। না, শুনতে রাজি হচ্ছি, কিন্তু আপনি যে আলোচনাটা একেবারে এগিয়ে নিতে চাচ্ছেন না, সেই জায়গাতেই আমি বোঝার চেষ্টা করছি যে কেন। তাহলে আমি বলি, আমি আলোচনাটা এগিয়ে দিয়েছি বলে মারুফ কামাল ভাই বলেছেন যে তুষার যেটা বললেন উনি 2-3 বার আমার কথাটা বলেছেন, কারণ আলোচনাটা আমি এগিয়ে দিয়েছি। আপনি যে জায়গায় আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আমি সেখানে যেতে চাই না, কারণ এই বিষয়টা নিয়ে তর্ক করে এখানে কোনোদিন মীমাংসা করা যাবে না। আমি কোনো তর্কই করতে চাই না, কিন্তু আপনি এটা অনুমান করে নিচ্ছেন। আপনি বারবারই জিজ্ঞাসা করছেন যে আমি আপনার সাথে তর্ক করব না। আমি অনুমান করে নিচ্ছি না। আপনি কি বলেছেন আমি আপনার কথা কোট করব এখন? আপনি বলেছেন এইটার আপনি বলছেন মীমাংসা করা যাবে না। হ্যাঁ, আমি বলেছি তো এটা মীমাংসার জায়গা না। আপনি বারবারই এখানে মীমাংসা খোঁজার চেষ্টা করছেন। আমি এখানে মীমাংসা করতে চাইছি না, আপনিও এটা আবার রং কোট করছেন। আমরা আলোচনা করতে চাইছি, আমি বলেছি যে সত্যকে বোঝার চেষ্টা করছি। আমি আলোচনা অংশ নিয়েছি এবং আমার কথাটা আমি বলার চেষ্টা করেছি, আপনি মাঝখানে বাধা দিয়েছেন একাধিকবার। এখনো যখন আমি বলছি, যদি এখন সংক্ষেপে জিজ্ঞেস করি যে এখানে মারুফ কামাল খান যে সোহেল যে কথাগুলো বললেন সেখানে আপনি কোনো এগ্রি করেন কিনা, যদি না করেন উনি যা বলেছেন সেগুলো তো তথ্য, উনি যেগুলো বলেছেন এগুলো তো তথ্য, এগুলো তো প্রমাণিত, এগুলো আছে। স্বাধীনতা যুদ্ধের যে দলিলপত্র সেইখানে আছে, এগুলা তাজউদ্দিন সাহেবের যে জীবনী সেইখানে আছে, প্রত্যক্ষদর্শীরা যেসব কথা বলেছেন সেইখানে আছে। ফলে স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছে এবং হয় নাই এই সব কিছুই তো সেখানে রয়েছে। মূল বিষয় হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করেছেন কিছু মানুষজন, যারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ইন্টারপ্রিট করতে চেয়েছেন। স্বাধীনতা যুদ্ধকে দলীয় বানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আজকে অমীমাংসিত বহু বিষয়কে তৈরি করেছে, যেটা সেই সময়ে মীমাংসিত হয়ে গিয়েছিল। যে জিনিস মীমাংসিত সেই জিনিসের মধ্যে তর্ক আমদানি করে সেইটাকে মীমাংসা করার চেষ্টা করতে গেলে যা হয় তাই হয়েছে। তখন সকলেই এটার মধ্যে অংশ নিয়েছে এবং এমন লোকের অংশ নেই, দেখেন উনি বলেছেন এক্স্যাক্টলি, কারণ 72-এ যেটা আপনার বয়ান আসছে সেটা তো মীমাংসিত হয়ে গেল। যে জিনিস মীমাংসিত সেই জিনিসকে অমীমাংসিত করার যে প্রক্রিয়া, এটা কারা করেছে? কম জানা লোকজন এবং ধরেন আমার মতো লোকজন কিছু এসেছে, যারা এসে এরকম খোঁচাখুচির প্রেক্ষিতে তারা সেখানে ইতিহাস নিজের মতো করে বলার চেষ্টা করেছে। নিজের মতো করে ইতিহাস বলার কিছু না। আমি যে কথাটা আপনাকে প্রশ্ন করেছিলাম যে দেখেন গ্রিকরা ইতিহাস লেখে তাদের মতো করে আর ইরানিরা ইতিহাস লেখে তাদের মতো করে, কিন্তু আমরা যারা দূর থেকে দেখি আমরা তখন এই ইতিহাসের সত্য মিথ্যা যাচাই করতে পারি, কারণ আমরা সেই ইতিহাসের অংশ না। কিন্তু যখন ইতিহাসকে বর্ণনা করার মধ্যে দিয়ে কোন একটি পক্ষ বেনিফিটেড হতে চায়, যেখান থেকে সে তার বেনিফিটটা আদায় করতে চায়, তখনই সে তার প্রয়োজন অনুযায়ী ইতিহাসটাকে লেখার চেষ্টা করে। এবং সেই ইতিহাসটা লেখার চেষ্টা এখনো কিন্তু পৃথিবীর দেশে দেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে। এবং সেই প্রচেষ্টাটা মীমাংসিত হয় কিভাবে জানেন? যখন এই প্রচেষ্টার সঙ্গে ওই বেনিফিশিয়ারি লোকগুলি আর সংযুক্ত থাকে না। যে কারণে ইতিহাসের বহু অমীমাংসিত বিষয় ইতিহাস থেকে 100 বছর পরে গিয়ে 200 বছর পরে গিয়ে মীমাংসিত হয়েছে। এবং সেই মীমাংসা, যেমন ধরেন আমি আপনাকে একটা সহজ কথা বলি, ইয়াজিদের শাসনামলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার ইতিহাসকে ইয়াজিদের শাসনামলে প্রকাশ করা যায় নাই, প্রচার করতে দেয় নাই। তাই বলে কি সেই ইতিহাস প্রকাশিত হয়ে যায় নাই? প্রকাশিত হয়েছে। ইতিহাস তার নিজস্ব গতিধারায় নিজেকে স্থাপিত করে। প্রবলেমটা হচ্ছে বেনিফিশিয়ারিরা সবসময় তার বেনিফিট অনুযায়ী ইতিহাসকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি যে এই বিষয়গুলি নিয়ে আরো খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এবং শুধু খোলাখুলি আলোচনা নয়, এখানে ইতিহাসবিদদেরকে যুক্ত করা উচিত, প্রত্যক্ষদর্শী যারা এখনো বেঁচে আছেন তাদেরকে যুক্ত করা উচিত, এবং যারা নৈর্ব্যক্তিক ভাবে কথা বলতে পারবেন আমার মনে হয় যে সেটাই এখানে আমরা চেষ্টা করছি। যেমন এখানে মারুফ কামাল খান যেখানে আমি মারুফ কামাল ভাই আমরা আসলে অন্যদের কথা থেকে আমরা বোঝার চেষ্টা করছি যারা ইতিহাসবিদ বলে গেছেন মতো উনি যে তথ্যগুলো এই মাত্র দিলেন সেই প্রস্তুতি আমার ছিল না, ওনার আছে, ফলে উনি এটা বলতে পেরেছেন। কিন্তু কালকে যদি একটা কনফারেন্স হয়, সেই কনফারেন্সে আমি যখন জানবো যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, তখন হয় আমি প্রস্তুত হয়ে যাব, তা না হলে আমি সেই আলোচনা অংশ নিব না। এইটা হচ্ছে আমার। কিন্তু আমার মনে হয় যে আসলে মানে 25শে মার্চ কে বোঝা যে কথা, কারণ এখানে বহু প্রত্যক্ষদর্শীর বিষয় রয়েছে। প্রসঙ্গে যে বিষয়টা আসে, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন, আমি আপনাকে একটা জিনিস বলি, ইতিহাসে এটাও রয়েছে, তাজউদ্দিনকে হত্যা করার জন্য লোক পাঠানো হয়েছিল তার অফিসে। কে পাঠিয়েছিল সেটাও কিন্তু আছে ইতিহাসে। খুব সূক্ষ্মভাবে কে পাঠিয়েছিল সেই নামটাকে উচ্চারণ করা হয় না। এই যে বিষয়গুলি হয় না, এগুলি হয় না এবং হয়, এর কারণ হচ্ছে রাজনৈতিক ফায়দার বিষয় থাকে ইতিহাসের মধ্যে। যখনই আমরা রাজনীতি থেকে ইতিহাসকে বিযুক্ত করে আমরা ইতিহাসকে ইতিহাসের মতো করে চিন্তা করতে পারবো, তখনই কেবলমাত্র আমরা সত্যি ইতিহাসটা বলতে পারবো। যখনই আমার মাথার মধ্যে থাকবে যে ইতিহাস বলার মধ্যে দিয়ে আমি কালকে কোনো একটি ফায়দা পাবো, তখনই দেখা যাবে সেটাই আমরা দেখে এসেছি। এবং এই জন্যই আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি। আপনি দেখেন, আমি আমার এই বক্তৃতার মধ্যে কিন্তু এই কথাটা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটার মধ্যে খুব চমৎকার একটা জায়গা আছে। উনি বলেছেন
বলেছেন যে আসল ইতিহাসটা মানুষকে জানতে দেওয়া উচিত, তরুণ প্রজন্মকে জানতে দেওয়া উচিত। ওই কথাটাই আমি আপনাকে ব্যাখ্যা করে বলার চেষ্টা করেছি। আমরা গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে ফায়দা পাবার এই প্রচেষ্টা আমরা দেখেছি, সকল রাজনৈতিক পক্ষই ফায়দা নিতে চায়। ফায়দা বিশেষ করে আমরা আওয়ামী শাসন আমলে দেখেছি সেটা যে কিভাবে ফায়দা নেওয়া হয়েছে, বিশেষ করে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে।